কিছুই দিল না। রোজ ঘুম থেকে উঠলেই দেখবেন প্রচার মন্ত্রীর মুখ, সারাক্ষণ ওনার ছবি, ঘুমের মধ্যে আতঙ্ক হচ্ছে ছবি দেখে। চোখগুলো যা ভয়ঙ্কর এক একজনের, ঘুমের মধ্যে চোখ দেখে আতঙ্ক হচ্ছে, কখন না আবার একটা বোমা ফাটায়, কখন না খেতে আসে, কখন না কামড়ে দেয়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, কিছু বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর মনের অবস্থা? তিনি জনসভায় দাঁড়িয়ে স্বীকার করছেন যে ঘুমের মধ্যে তার আতঙ্ক হচ্ছে, কখন না আরেকটা বোমা পড়ে, কখন আবার না কামড়াতে আসে। এখন এই যে বোমা পড়া, সেই বোমা পড়া নিয়ে তো কয়েকদিন ধরেই বিতর্ক চলছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনসভায় দাঁড়িয়ে যেটা দাবি করছেন যে এই যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়া, সেটা নাকি একটা বোমা ফেলা। কেননা শুভেন্দু অধিকারী দুদিন আগেই এই নিয়ে আগাম মন্তব্য করে দিয়েছিলেন, বলেছিলেন যে সপ্তাহের শুরুতেই একটা বোমা পড়বে। আর সেইটাকে ধরে নিয়েই তৃণমূল তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় দাঁড়িয়ে যেটা বোঝানোর চেষ্টা করছেন, মানুষকে বলার চেষ্টা করছেন যে সবটাই নাকি এই শুভেন্দু অধিকারীরা জানতো। না, ভুল বললাম, সবটাই জানতো শুধু নয়, এই ব্যাপারটাই নাকি পুরো শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি করিয়েছে। কি করে করেছে? কলকাতা হাইকোর্টকে রীতিমতো কিনে নিয়ে, কলকাতা হাইকোর্টকে কিনে নিয়েছে। এমনটাই কিন্তু তৃণমূল নেত্রী তথা তৃণমূলের নেতারা, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জনসভায় দাঁড়িয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু বাংলার মানুষ কি অতই বোকা? বাংলার মানুষ যে বোকা নয়, সেটা হয়তো খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন বুঝতে পারছেন যে যেসব তিনি কথা বলছেন, যেসব দাবি তিনি করছেন, যে কলকাতা হাইকোর্টকে বিজেপি কিনে নিয়েছে, তারপরে এই যে সন্দেশখালি নিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, নেত্রী যেটা জনসভায় দাবি করছেন, মানুষ কিন্তু বুঝতে পারছেন যে ঘটেছে কিন্তু তার ঠিক বিপরীত। আর উল্টো কথাটা কিন্তু জনসভায় তৃণমূল নেত্রী কিংবা তৃণমূলের নেতারা বলার চেষ্টা করছেন, একটা পাল্টা যুক্তি দিয়ে, এমন যুক্তি, সেই যুক্তি শুনে অনেকে হাসাহাসি করবেন। তো সেই সব আজব যুক্তি দিয়ে পুরো ব্যাপারগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেও ধামাচাপা দেওয়া যাচ্ছে না। আর ধামাচাপা যে দেওয়া যাচ্ছে না, সেটা আমরা বুঝছি কি করে? কারণ এই তৃণমূল সরকার আইনের পথে যেখানেই লড়াই করতে যাচ্ছে, সেখানেই ধাক্কা খাচ্ছে। খেয়াল করে দেখুন যে কলকাতা হাইকোর্টের এতদিন সিঙ্গেল বেঞ্চের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ, বিশেষ বেঞ্চ, এইসবই করতো রাজ্য সরকার, রাজ্যের তৃণমূল সরকার। সিঙ্গেল বেঞ্চে ধাক্কা খেলে ডিভিশন বেঞ্চে ছুটে চলে যেত। সিঙ্গেল বেঞ্চে যদি কোনো একটা বিরুদ্ধ কোনো রায় আসতো, বিশেষ বেঞ্চ তৈরির আবেদন জানাতো। কিন্তু যখন তৃণমূল তাতেও পার পেল না, যখন দেখলো যে সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চেও একেবারে একই থেকে যাচ্ছে, এবং শুধুমাত্র তাই নয়, সিঙ্গেল বেঞ্চ যে রায়টা দিচ্ছে, তৃণমূলের অপছন্দের বিচারপতিরা যে রায়টা দিচ্ছেন, তৃণমূলের পছন্দের বিচারপতিদেরও কিন্তু সেই একই রায় দিতে দেখা যাচ্ছে। এবং যে বিচারপতিকে নিয়ে তৃণমূলের এত আপত্তি, সেই বিচারপতি যখন কলকাতা হাইকোর্ট ছেড়ে দিলেন, বিচারপতির পদ ছেড়ে দিয়ে যখন বিজেপিতে যোগ দিয়ে দিলেন, তখনও তৃণমূল দেখছে যে কলকাতা হাইকোর্ট একেবারে রাজ্য সরকারের বিরুদ্ধে, তৃণমূল সরকারের বিরুদ্ধে রায় দিচ্ছে। এরপরে তৃণমূল নেত্রীর আর বলার কিছু থাকে? সুতরাং কলকাতা হাইকোর্টকে তো বিক্রি করতেই হবে। এবার এই কলকাতা হাইকোর্টকে বিক্রির কথা বলে পুরো ব্যাপারগুলো ধামাচাপা দেওয়ার পর কি করছে এখন রাজ্য সরকার? রাজ্য সরকার এখন কলকাতা হাইকোর্টের উপর আর আস্থা রাখতে পারছে না, হাইকোর্টের রায়ের উপর আস্থা রাখতে পারছে না। সেই সব রায়ের বিরুদ্ধে এখন সুপ্রিম কোর্টে দৌড়াদৌড়ি শুরু করেছে। এখন সুপ্রিম কোর্টে দৌড়াদৌড়ি করতে গিয়েও যেটা দেখা যাচ্ছে যে সেখানেও থাপ্পড় খেতে হচ্ছে, সেখানেও ধাক্কা খেতে হচ্ছে। এরপর তৃণমূল কিংবা তৃণমূল নেত্রীর আর যাওয়ার জায়গা কোথায় রয়েছে? কোথাও নেই। ফলে তৃণমূল নেত্রী এখন যা মুখে আসছে তাই বলতে শুরু করেছেন, এবং তিনি জনতাকে, বাংলার আম পাবলিককে, তৃণমূলের কর্মী সমর্থকদের বোঝাতে চাইছেন যে তিনি যেটা বলছেন সেটাই সত্যি। হাইকোর্ট কি বলছে না বলছে সেটা দেখে লাভ নেই, সুপ্রিম কোর্ট কি বলছে না বলছে সেটাও দেখে লাভ নেই। তিনি যেটা বলছেন সেটাই সত্যি, তিনি যেটা বুঝছেন সেটাই ঠিক। আর সেটা যদি কেউ না মানে, সেই যুক্তি যদি কেউ না স্বীকার করে,
তাহলেই সে নাকি বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। যেমন এই মিডিয়াকে গালাগাল দেওয়া, সোশ্যাল মিডিয়াকে গালাগাল দেওয়া। তিনি দাবি করছেন যে সোশ্যাল মিডিয়া নাকি একেবারে বিজেপি কিনে নিয়েছে। আরে বাবা, সোশ্যাল মিডিয়াতে তো তৃণমূলের সমর্থকরাও রয়েছে, তৃণমূলের তরফেও তো তারা যুক্তি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মানুষ যদি সেই সব যুক্তিকে গ্রহণযোগ্য বলে না মনে করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আজব আজব যুক্তি সেসব যদি মানুষের গ্রহণযোগ্য বলে না মনে হয়, তাহলে সোশ্যাল মিডিয়ার দোষ কি? সোশ্যাল মিডিয়া কি করবে? তার মানে কি সোশ্যাল মিডিয়াকেও বিজেপি কিনে নিয়েছে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই বলছেন যে সোশ্যাল মিডিয়াকেও কিনে নিয়েছে, এবং শুধুমাত্র সোশ্যাল মিডিয়াকে কেনা নয়, পুরো মিডিয়াটাকেই নাকি কোটি কোটি টাকা দিয়ে বিজেপি কিনে নিয়েছে। এবং এইসব কথা বলতে গিয়ে তিনি কি বলছেন বন্ধুরা ছোট্ট করে দেখুন। মোদিদের খেলাটা জেনে রাখুন, ওরা শুধু মিথ্যে কথা বলে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে ভিডিও বানায়, আর সংবাদ মাধ্যমকে টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। এবং যার জন্য আজ দেশ বিক্রি হয়ে যাচ্ছে, জাতি বিক্রি হয়ে যাচ্ছে, ধর্ম বিক্রি হয়ে যাচ্ছে, সংবিধান বিক্রি হয়ে যাচ্ছে। কি নিয়ে থাকবেন? আগামী দিন যদি বিজেপি আসে, কারো স্বাধীনতা থাকবে না। এনআরসি করে সব ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, কে করে সব তাড়িয়ে দেবে। আর এইরকমই কিন্তু ভুরি ভুরি এমন দাবি মুখ্যমন্ত্রীর মুখে, তৃণমূল নেত্রীর মুখে শোনা যাচ্ছে। সেই সব দাবি কিন্তু শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার খবর কিংবা মেইন স্ট্রিম মিডিয়ার খবরকেই যে উল্টো বলছে তা কিন্তু না। একেবারে দেশের যে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এবং যারা বিচারপতি, বিচারক ফিচারক কিন্তু নয়, বিচারপতিদেরও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে মানতে চাইছেন না। হাইকোর্টের রায়কেও তিনি কিন্তু মিথ্যার উপরে ভিত্তি করে রায় বলে চালিয়ে দিচ্ছেন, দাগিয়ে দিচ্ছেন। অথচ তিনি যেসব কথা বলছেন কিংবা তৃণমূলের নেতারা যেসব কথা বলছেন, সেই সব কথাই নাকি একমাত্র সত্যি। এখন এত সত্যি কথা বলার পর তৃণমূল নেত্রীর কি অবস্থা হচ্ছে না, তিনি আতঙ্কে রয়েছেন। কিসের আতঙ্কে রয়েছেন? ওই যে কখন আবার বোমা পড়বে, কখন আবার কামড়াতে আসবে, কামড়ে নেবে। কে কামড়াবে? বড় বড় চোখ, নাম বলেননি, কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি এই যে খোঁচাটা দিয়েছেন, এই খোঁচাটা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খোঁচাটা দিয়েছেন। কারণ এই দুজনের জন্যই তো বলছেন যে যত বাংলায় তৃণমূলের যে দুর্দশা, সেই দুর্দশাটা তো নাকি এই দুজনের জন্য। কিন্তু এত যে মামলার সিবিআই এবং ইডি তদন্ত করছে, সেগুলোর বেশিরভাগই যে হাইকোর্টের নির্দেশে, সেটা কিন্তু বাইরে বলছেন না, সেটা কিন্তু তিনি প্রকাশ করছেন না, কাউকে কিন্তু বলছেন না। ফলে ওই যে দুজন, ওই দুজনের মুখের চোখের ভঙ্গি দেখে তৃণমূল নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতে ঘুম আসছে না। রাতে তিনি আতঙ্কে, ঘুমের মধ্যে আতঙ্কে জেগে উঠছেন। এবং বন্ধুরা, আমরা আগে থেকেই কিন্তু ভিডিওতে বারবার বলার চেষ্টা করছি যে যে ধরনের ঘটনা তৃণমূলের সঙ্গে ঘটছে, তৃণমূলের একের পর এক যেভাবে পর্দা ফাঁস হয়ে যাচ্ছে, তৃণমূল যেভাবে একের পর এক দুর্নীতির দায়ে চাপা পড়ে যাচ্ছে, তাতে তৃণমূল নেত্রীর আতঙ্কে ঘুম উড়ে যাওয়ারই কথা। এবং এই নিয়ে অনেক ভিডিও আপনাদের বানিয়ে দেখিয়েছি। কিন্তু আজকে যেটা খবর হলো যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই কথাটা স্বীকার করছেন। তিনি জনসভায় দাঁড়িয়ে স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে ঘুমের মধ্যে তার আতঙ্ক হচ্ছে। অর্থাৎ আমরা যে কথাটা 3 মাস 4 মাস 6 মাস আগে বলেছি, সেটা কিন্তু খোদ আজকে তৃণমূল নেত্রী জনসভায় দাঁড়িয়ে, ভরা জনসভায় দাঁড়িয়ে, মানুষের সামনে দাঁড়িয়ে স্বীকার করে নিচ্ছেন। অথচ যে সোশ্যাল মিডিয়া এই তৃণমূল নেত্রীকে 6 মাস কিংবা 1 বছর আগে আতঙ্কিত বলে, আতঙ্কে ঘুম উড়ে গেছে বলে খবর চালিয়েছে, তাদের তিনি বলছেন মিথ্যাবাদী, বলছেন বিজেপির টাকায় কাজ করছে। আর আজকে যে কথাগুলো সোশ্যাল মিডিয়া বলছে এই তৃণমূল সম্পর্কে, সেটাও কিন্তু 6 মাস হোক 1 বছর পরে হোক, এই তৃণমূল কিংবা তৃণমূল নেত্রীকে স্বীকার করতে হবে। স্বীকার যদি নাও করে, মানুষ কিন্তু দেখতে পাবে যে সত্যি কোনটা। এই যে তৃণমূল নেত্রী কিংবা তৃণমূলের নেতারা নিজেদের একেবারে ধোয়া তুলসী পাতা প্রমাণ করার চেষ্টা করছেন, সেই যে সততার প্রতীক, সেই স্লোগানটা মানুষকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বাংলার মানুষ যেদিন এই সত্য মিথ্যার বিচারটা বুঝতে পারবেন, যেদিন 1000 টাকা বড় না নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎটা বড়, এই 1000 টাকা দিয়ে সত্যি সত্যি মানুষের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত হচ্ছে, সেটা যেদিন বুঝতে পারবেন, সেদিনই কিন্তু তৃণমূল নেত্রীর সত্য মিথ্যার সত্যিকারের পর্দা ফাঁসটা হবে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।